হ্যালো অ্যান্ড গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বিজয় স্যার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা তোমাদের বায়োলজি ক্লাস 10 এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা জানো পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণের চ্যাপ্টারের একটা ইউনিট নাইট্রোজেন সাইকেল নিয়ে আমরা আলোচনা করব। এবং নাইট্রোজেন সাইকেল এই যে বিষয়টা, সেটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা সেকশন, এবং পরবর্তীকালে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলো হয় সেখানেও কিন্তু এইখান থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে। তাই আমরা এত সুন্দর করে জিনিসটাকে বুঝবো না, যাতে করে তোমাদের সেটা দীর্ঘমেয়াদী ব্রেনে ফিট হয়ে থাকে এবং ভবিষ্যতে তোমরা ইজিলি রিকল করতে পারো। তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা ভালো কিন্তু ডেভেলপ এখানে করবো, রাইট? তার জন্য পুরো ব্যাপারটাকে জাস্ট একটা স্কেচ করে এনেছি, যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় এবং তোমরা যাতে কনসেন্ট্রেট ফোকাস থাকো ক্লাসের মধ্যে, সেই ব্যবস্থা আমি করছি। তো শুরু করা যাক আমাদের আজকের এই একটা ছোট্ট ভিডিও। আশা করি তোমরা সবাই খুব উপকৃত হবে যদি খুব ফোকাস এবং কনসেন্ট্রেশনের সাথে যদি ভিডিওটা দেখো, এবং যে ইম্পর্টেন্ট এগুলো আছে ইনফরমেশন গুলো, সেটা তোমরা ওয়ান বাই ওয়ান লিখে রাখবে, ঠিক আছে? সেগুলো লিখে নেবে। আগে বোঝার উপর আমরা আগে ইম্পর্টেন্স দিব, কারণ বোঝাটা ইম্পর্টেন্ট, রাইট? তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি, রাইট? তো আশা করি তোমরা পুরো একদম রেডি অ্যান্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই আশা করছি, এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, এবং লাইক এবং শেয়ার বন্ধুদের সাথে অবশ্যই করো। ওকে, তাহলে শুরু করি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, কি বলছে না, নাইট্রোজেন সাইকেল। তো আমরা জানি যে আমাদের এই যে পৃথিবীতে যে নাইট্রোজেনের যে চক্র, সেইটা চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ নাইট্রোজেন সেটা একটা অফুরন্ত ভান্ডার আমাদের কাছে রয়েছে, এবং এই যে ভান্ডারটা অফুরন্ত, বা এটা যে আমরা ব্যবহার করছি আবার ফিরে আসছে, পুনরাবৃত্তি যে ঘটছে, এই যে ব্যাপারটা, সেই বিষয়টা ঠিক কিভাবে সম্ভব হচ্ছে, বা কি কি প্রসেসের মাধ্যমে সেই নাইট্রোজেনটা ব্যবহার হওয়ার পর সেটা আবার ফিরে আসছে আমাদের পৃথিবীতে, আমাদের পরিবেশে, সেই বিষয়টা নিয়েই এই আলোচনা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে কোনো জীব আমরা ধরে নিতে পারি, আমাদের কোনো প্রাণী বা উদ্ভিদ, যে কোনো জীবের কথা আমরা যদি বলি, তাহলে লেটস সাপোজ আমরা একজন মানুষ কথা বলছি। তাহলে একটা মানুষ, ছোট্ট শিশু যখন এই পৃথিবীতে আসে, নতুন আলো দেখে, ধীরে ধীরে কি হয়, তার ডেভেলপমেন্ট শুরু হয়, সে বড় হয়, সে একটা যুবকে পরিণত হয়, তারপর বার্ধক্যের দিকে এগিয়ে যায়, এইভাবে ধীরে ধীরে একটা পরিণতি পায়। তাহলে আমরা দেখবো কি না, তার যে জীবনকাল, তার যে বেড়ে ওঠা, সেইটাতে কি হয়, সে তার চারপাশের পরিবেশ থেকে অনেক কিছুই নেই, তার ফলে তার বডির একটা ডেভেলপমেন্ট হয়, সে বেড়ে ওঠে, এবং এই সেম স্ট্রাকচারটা আমরা একটা গাছের মধ্যেও কিন্তু দেখতে পাই। বোঝা গেছে? এবারে কি হচ্ছে, যখন একটা শিশু বেড়ে উঠছে, তখন সে তার পরিবেশ থেকে যে জিনিসগুলো গ্রহণ করে, যেমন তার যে দৈহিক গঠনের জন্য যে সমস্ত আমাদের মিনারেলস গুলো দরকার, সেই মিনারেলস গুলোর মধ্যে যেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, লাইক নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, এই যে বিষয়গুলো আছে, এইগুলো কার্বন, কিছু মেটাল সায়েন্স আছে, সেই সমস্ত বিষয়গুলো সে নেই এবং ধীরে ধীরে বেড়ে ওঠে। এইরকম ভাবে এই মিনারেলস গুলো তার শরীরের মধ্যে আবদ্ধীকরণ ঘটে। তো আমরা এখানে বাকিগুলোর বিষয়ে আলোচনা আমরা পরে করব কখনো অন্য কোনো ভিডিওতে, বাট আজকের যে এইটা, সেটাতে আমরা নাইট্রোজেন সম্পর্কে আলোচনা করব, রাইট? তাহলে আমাদের শরীরে যে নাইট্রোজেনের যে আবদ্ধীকরণ, সেটা কিভাবে ঘটে থাকে এবং সেটা কিভাবে পরিবেশ আবার ফিরিয়ে পায়, মানে পরিবেশ আবার সেটাকে ফেরত পায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা। তাহলে কি হয় না, একটা প্রাণী যখন বয়স হয়, মারা যায়, হ্যাঁ, তো মারা যাওয়ার পর সে কি করছে না, মাটিতে মিশে যাচ্ছে, রাইট? মাটিতে আমরা সেটাকে রেখে দিচ্ছি, তো মাটিতে পুঁতে দেওয়ার পর সেটা কি হচ্ছে না, সেইখানে মাটির ভেতরে বিভিন্ন ধরনের কি থাকে, আমরা জানি ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে, অণুজীব, যেগুলো আমরা খালি চোখে দেখি না, তো সেই সমস্ত অণুজীবগুলো মাটির নিচে বসবাস করে। এইবারে যখন কোনো একটা মৃত জীবদেহকে সেই মাটির নিচে রাখা হয়,
তখন কি হয়, দ্রুততার সাথে সেই অণুজীব গুলি এসে তাকে ঘিরে ফেলে, তাকে ভিড় করে এবং তার শরীরের পচন শুরু হয়। ঠিক আছে, তাহলে কি হয়, ধীরে ধীরে সেই যেগুলো জটিল রূপে আবদ্ধ ছিল আমাদের নাইট্রোজেন যে এলিমেন্টসটা, সেটা জটিল রূপে আবদ্ধ যেটা ছিল, সেটা ধীরে ধীরে কি হয়, তারা ডিকে করে এবং ডিকে হতে হতে বিভিন্ন প্রসেসের মাধ্যমে সেটা কিন্তু আবার আমাদের পরিবেশের কাছে ফিরে পায়। রাইট, তাহলে এইভাবে যে একটা নাইট্রোজেনের সাম্য এই পরিবেশে কিন্তু রচিত হয় এবং এটা কিন্তু চলতে থাকে অনন্তকাল পর্যন্ত। মানে এইভাবে অ্যাকচুয়ালি প্রসেসটা চলে, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হয় এবং তার জন্যই আমরা দেখি কি নাইট্রোজেনের যে আমাদের অ্যাটমসফিয়ারে যে পার্সেন্টেজটা, সেটা 78.09%। ঠিক আছে, বোঝা গেল? মানে একটা ছোট শিশু আছে, সে বড় হচ্ছে, বা একটা প্রাণী আছে ছোট অবস্থায় সে ধীরে ধীরে বেড়ে উঠছে, তো নাইট্রোজেন ওর মধ্যে ফিক্সেশন হচ্ছে, আবদ্ধীকরণ হচ্ছে। এবারে ও যখন মারা যাচ্ছে তখন কি হচ্ছে, তার বডির থেকে সেই নাইট্রোজেনটা আবার পরিবেশে ফিরে আসছে। তো এই যে প্রসেসটা, এখানে কি কি জিনিস ইনভলভ হয় সেটা আমরা দেখবো। তাহলে নাইট্রোজেনের যে জায়গাটা আমরা দেখবো কি না, এখানে নাইট্রোজেন কিভাবে আমরা দেখবো যে আবদ্ধীকরণ হচ্ছে। তাহলে নাইট্রোজেনের আবদ্ধীকরণের যে প্রসেসটা, সেই জিনিসটা কি, আবদ্ধীকরণ হওয়া মানে কি, আমি কোনো জিনিসকে আমার শরীরের মধ্যে আবদ্ধ করলাম, তার মানে কি আমি সেটাকে গ্রহণ করলাম। সরি, তো গ্রহণ করার যে পদ্ধতি সেইটাই হচ্ছে আবদ্ধীকরণ। তাহলে সয়েল থেকে জীব দেহে প্রবেশ করে, জীব দেহ থেকে সেটা পরিবেশে ফেরত হয়, মানে আবদ্ধীকরণ হলো আমাদের বডিতে, সেই বডিতে আবদ্ধকরণ করার পর সেটা সয়েলে যায়, সয়েল থেকে সেটা জীবদেহে প্রবেশ করে, আবার জীবদেহ থেকে সেটা আবার পরিবেশে ফেরত। জাস্ট এরকম একটা আলোচনা আমাদের মধ্যে আমরা আলোচনা করব। এইখানে আমরা দেখবো কি, এই যে নাইট্রোজেন সাইকেলের যে নাইট্রোজেনের পরিমাণটা কোথায় কোথায় কেমন ভাবে আছে, তার একটা উদাহরণ হিসেবে আমরা দেখি যে বাতাসের মধ্যে, রাইট, বাতাসের মধ্যে যদি আমরা দেখি বাতাসের মধ্যে নাইট্রোজেনের যে পরিমাণটা সেটা হচ্ছে 78.09। এবারে কি হচ্ছে, এই নাইট্রোজেনটা মাটিতে বিভিন্ন রূপে অবস্থান করে। ঠিক আছে, মাটিতে কিভাবে থাকে না, বিভিন্ন রূপে অবস্থান করে, সেটা না নাইট্রাইট হিসেবে অবস্থান করতে পারে, নাইট্রেট হিসাবে অবস্থান করতে পারে, না অ্যামোনিয়া হিসাবে অবস্থান করতে পারে, সেটা মাটিতে এই ফর্মে থাকে। রাইট, এবারে এই যে জিনিসটা, এটা কিভাবে হচ্ছে দেখো, নাইট্রোজেন ফিক্সেশনের যদি পদ্ধতি আমরা দেখি, তাহলে এক নাম্বার কি হচ্ছে, এয়ারের মধ্যে নাইট্রোজেনটা আছে নাইট্রোজেন। এবারে নাইট্রোজেনটা এয়ারের মধ্য থেকে কোথায় গেল, মাটিতে। এবারে এই যে মাটিতে গেল, কিভাবে ফিক্সেশন হচ্ছে সেটা কিভাবে হয় না, একটা আমরা পদ্ধতি দেখবো, ন্যাচারাল পদ্ধতি। ন্যাচারাল পদ্ধতি মানে কি, যে ঘটনাগুলো ন্যাচারালি ঘটে, যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যেমন বজ্রপাত, এগুলো ন্যাচারাল ঘটনা, বৃষ্টিপাত ন্যাচারাল, যেগুলো ন্যাচারালি হচ্ছে। রাইট, এই যে ভূমিকম্প, এই যে বিষয়গুলো। তো আমরা এখানে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে যখন বজ্র বিদ্যুৎ হয়, বজ্র বিদ্যুৎ তোমরা জানো, তাহলে সেই সময় প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, অনেক শক্তি কিন্তু সেই সময় তৈরি হয়, এবং যে শক্তিটা ইউজ করার মাধ্যমে আমরা কি করি না, এই যে নাইট্রোজেনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই নাইট্রোজেনটার মধ্যে যে ত্রিবন্ধন অবস্থান করে, ত্রিবন্ধন আমরা জানি নাইট্রোজেনটা তিনটা কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, দুটো নাইট্রোজেন অ্যাটম। তাহলে সেইখানে নাইট্রোজেনটা ব্রেক করার পরে সেটা কি হয়, অক্সিজেনের সাথে রিঅ্যাকশন হয় ওর, এবং একটা যৌগ তৈরি করে, তার নাম হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। ওকে, নাইট্রোজেন অক্সাইড তৈরি করলো। এইবার এই যে নাইট্রোজেন মনোক্সাইড যেটা, সেইটা তৈরি হওয়ার পর সেটা কিন্তু সেই অবস্থায় থাকে না, মানে নাইট্রোজেন প্লাস অক্সিজেন তৈরি হলো নাইট্রোজেন মনোক্সাইড NO। এইবার এই NO সেটা অক্সিজেনের সাথে মানে অক্সিডাইজ হয়, সেটা জারিত হয়, সেই জারিত হওয়ার পর সেটা কিসে কনভার্ট হয় না, নাইট্রাইট যৌগে কনভার্ট হয়, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড তোমরা জানো, যেমন CO2 কার্বন ডাইঅক্সাইড হয়, SO2 সালফার ডাইঅক্সাইড হয়, সেই রকম না NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে কি হচ্ছে, নাইট্রোজেন আর অক্সিজেন বজ্র বিদ্যুতের সময় তারা ভেঙে গিয়ে নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করলো, সেই নাইট্রোজেন মনোক্সাইড জারিত হচ্ছে, সেই জারিত হওয়ার পর যে যৌগটা আমরা পাচ্ছি নতুন, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটা জলের সাথে মিশে গিয়ে সেটা জলের সাথে পুনরায় বিক্রিয়া করে, এবং জলের সাথে বিক্রিয়া করে তৈরি করে আমাদের
দুটো অ্যাসিড তৈরি করে। সেই দুটো অ্যাসিড কি না, একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তাহলে এইভাবে যখন অ্যাসিড তৈরি হয় সেটা জলের সাথে সেটা পৃথিবীতে ধৌত হয়, পৃথিবীতে পৌঁছায় এবং পৃথিবীতে যে মাটি আছে সেই মাটিতে সেটা সেই মাটিকে সিক্ত করে মাটিকে ভেজায় এবং সেই মাটির মধ্যে সেটা লুকিয়ে পড়ে, মাটির মধ্যে সেটা আবদ্ধ হয়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যেটা অ্যাটমসফিয়ারের মধ্যে যে নাইট্রোজেনটা ছিল সেই নাইট্রোজেনটার অবস্থান এখন কোথায় না মাটিতে সেটা মিশে গেছে, কিন্তু সেটা কি নাইট্রোজেন ফর্মেই আছে না সেটা অন্য কোনো ফর্মে গেছে? তো আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নাইট্রোজেন ফর্মে নেই, তার ফর্মের পরিবর্তন ঘটেছে, সেটা অন্য ফর্মে গিয়ে মাটিতে প্রবেশ করেছে। বোঝা গেল? তাহলে N2 + O2 বজ্রবিদ্যুতের সময় যে শক্তির তৈরি হয়, যে শক্তির আত্মপ্রকাশ ঘটে, সেই শক্তিকে ব্যবহার করার মাধ্যমে নাইট্রোজেন ভেঙে গিয়ে সেইখান থেকে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড এবং সেটা ফার্দার জারিত হয়, অক্সিডেশন হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে এবং তার সাথে জলের বিক্রিয়া ঘটে এবং দুটো অ্যাসিড তৈরি করে। এইভাবে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সেইভাবে সেটা মাটিতে প্রবেশ করলো। তাহলে এইভাবে একটা আবদ্ধীকরণের একটা ছক আমরা দেখলাম, একটা প্রসেস আমরা কিন্তু এখানে নোটিস করলাম। সেকেন্ড হচ্ছে না এই পদ্ধতিটাই, এই যে আবদ্ধীকরণ পদ্ধতিটা সেটা ন্যাচারাল ওয়েতে না হয়ে সেটা কিভাবে হয় না একটা জীবজ আবদ্ধীকরণে, মানে একটা অণুজীব দ্বারা সেই প্রসেসটা কিন্তু ঘটে থাকে। যেমন জীবজ আবদ্ধীকরণে আমরা দেখব যারা মেজর রোল প্লে করে, যারা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, তাদের রোলটা হচ্ছে না মাইক্রো অর্গানিজমের, রাইট? তারা হচ্ছে মাইক্রো অর্গানিজম, যাদেরকে আমরা খালি চোখে দেখি না, তারা খুবই ছোট হয় আমাদের দেখার বাইরে। তাহলে এটা আমরা তাদেরকে চোখে দেখি না, তাহলে তারা হচ্ছে অণুজীব, কিন্তু তারা আমাদের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে প্রেজেন্ট আছে। আমাদের হাতের মধ্যে, আমাদের স্কিনের উপরে প্রচুর জায়গাতে আমরা দেখেছি যে সেইগুলো আছে, রাইট? আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তাদেরকে, বাট তারা প্রেজেন্ট আছে কিন্তু। তাহলে এই মাইক্রো অর্গানিজম গুলো কি করে না, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন যেটা বাতাসে থাকে সেই নাইট্রোজেনটাকে কি করে না নাইট্রোজেন গঠিত যৌগে কনভার্ট করে। এদের কাজ হচ্ছে সেটাই যে এরা বাতাসে নাইট্রোজেনটাকে ডাকে, সেই ডেকে পরে কি করে সেই নাইট্রোজেনটা কিছু যৌগে, মানে নাইট্রোজেন গঠিত যে যৌগে নাইট্রোজেন উপস্থিত থাকে সেই ধরনের যৌগে তাদেরকে কনভার্ট করে এবং মাটিতে মিশিয়ে দেয়। এই যে কাজগুলো করে, এই কাজগুলো করার জন্য কিছু ব্যাকটেরিয়া আমরা জানি যে এখানে ব্যবহৃত হয় মাইক্রো অর্গানিজম অণুজীবের মধ্যে। তো তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এই যে নাম ক্লস্ট্রিডিয়াম, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই ব্যাকটেরিয়াটা এই কাজটা করে থাকে। এই যে স্বাধীন অণুজীব, এরা হচ্ছে স্বাধীনভাবে বসবাস করে, তাহলে এই ক্লস্ট্রিডিয়াম কিন্তু এই কাজটা করে নাইট্রোজেন এই যে রূপান্তরীকরণ সেইটা। এবার হচ্ছে অ্যাজেটোব্যাক্টর, এইটাও এই কাজটা করে থাকে যে নাইট্রোজেনকে কি করে না যৌগেতে কনভার্ট করে, নাইট্রোজেন গঠিত যৌগেতে এরা নিয়ে যায়। এবারে আমরা দুটো নাম পড়বো, একটা হচ্ছে নষ্টক আর একটা হচ্ছে অ্যানাভিনা। একটা নষ্টক আর একটা হচ্ছে অ্যানাভিনা। এরাও কি না, এরা হচ্ছে এদের যে মানে এদের যে পার্টটা, এদের যে ইউনিটটা সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার আন্ডারে এরা পড়ে। এরা কাদের আন্ডারে পড়ে না এই যে নষ্টক এবং অ্যানাভিনা। আমি বারবার বলছি, চিৎকার করে করে চেঁচাচ্ছি, আমি বলছি যে অ্যানাভিনা এবং নষ্টক এরা কারা না এরা হচ্ছে স্বাধীন অণুজীবের আন্ডারে পড়ে এবং এদের যদি আরো ক্লাসিফিকেশনটা দেখি এরা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এরা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া এবং এরা কি করে না এদের কাজটাও এইটাই যে নাইট্রোজেনকে নাইট্রোজেন গঠিত যৌগেতে কনভার্ট করে। বোঝা গেল? এইবারে আমরা দেখব যে মিথজীবী আছে, কিছু মিথজীবী আছে যারা এই কাজগুলো করে। যেমন এই মিথজীবী গুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে উদাহরণ হিসেবে আমরা জানবো ক্লস্ট্রিডিয়াম, ওকে। দেন আমরা পড়বো অ্যাজেটোব্যাক্টর। আচ্ছা এক মিনিট, মিথজীবীর মধ্যে পড়ছি তাই তো। তো মিথজীবী যেটা আমরা দেখবো সেই মিথজীবী, এই যে ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজেটোব্যাক্টর বললাম তোমাদের, সেটা হচ্ছে স্বাধীন অণুজীব এবং নষ্টক অ্যানাভিনা আমরা মনে রাখবো সায়ানোব্যাকটেরিয়া হিসেবে, ওকে। এবারে মিথজীবীর মধ্যে যেটা পড়ছি সেটা হচ্ছে রাইবোজিয়াম। তো তোমরা জানো যে সিম্বগোত্রীয় যে সমস্ত উদ্ভিদ গুলো আছে, মানে সিম্বগোত্রীয় যে সমস্ত গাছ, রাইট,
সেই গাছগুলোতে কি হয়, তাদের যে অর্বুদ, সেই অর্বুদের মধ্যে লাইক ছোলা, মটর এবং মসুর ডালের যে গাছ, ঠিক আছে, সেই গাছের মধ্যে যে অর্বুদ আছে, সেই অর্বুদের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু প্রেজেন্ট থাকে। তারা কি করে না বায়ু থেকে নাইট্রোজেনকে ডাইরেক্ট ফিক্স করতে পারে, ঠিক আছে, নাইট্রোজেন কি করতে পারে, ডাইরেক্ট ফিক্স করতে পারে। তো এইখানে কিছু উৎসেচক তাদেরকে হেল্প করে, তাদের ওইখানে মানে অর্বুদে কিছু উৎসেচক থাকে, সেই উৎসেচকের সাহায্যে কিন্তু এই ঘটনা তারা ঘটিয়ে থাকে। তাহলে ওই যে উৎসেচক, তাদের সেই উৎসেচকের নাম হচ্ছে নাইট্রোজিনেজ উৎসেচক। ওইখানে যে এনজাইমটা প্রেজেন্ট আছে, সেই এনজাইমের যে নাম সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নাইট্রোজিনেজ উৎসেচক, নাইট্রোজিনেজ উৎসেচক। তাহলে রাইবোজিয়াম সেটা কি না, রাইবোজিয়াম একটা ব্যাকটেরিয়া স্যার। সেই ব্যাকটেরিয়াটা কোথায় থাকে না, সেটা অর্বুদ অঞ্চলে থাকে, না কাদের অর্বুদ অঞ্চলে থাকে না মটর গাছের এবং যে সমস্ত সিম্বগোত্রীয় যে গাছগুলো আছে তাদের, মটর গাছ, ছোলা, মুসুর, এদের যে অর্বুদ সেই অঞ্চলে থাকে। এবং এইখানে তাদেরকে সাহায্য করে একটা উৎসেচক বা এনজাইম সেইখানে প্রেজেন্ট থাকে, তার নাম হচ্ছে আমরা দেখছি নাইট্রোজিনেজ, সেই তার নাম হচ্ছে নাইট্রোজিনেজ। ওকে, সেই নাইট্রোজিনেজ উৎসেচকের মাধ্যমে সেটা কি করে, সেটাকে কনভার্ট করে দেয় বিভিন্ন যৌগে, রাইট, সেটা কনভার্ট করে দেয়। এইবারে আমরা এখানে একটা ইনফরমেশন দেখবো যে এই যে রাইবোজিয়াম সেটাকে যে অক্সিজেন সাপ্লাই করে, সেই অক্সিজেন সাপ্লাই কে করে না লেগ হিমোগ্লোবিন নামক একটা রঙ্গিক পদার্থ সেখানে কি করে, তাকে অক্সিজেন সাপ্লাই করে এই ব্যাকটেরিয়াটাকে। বোঝা গেল জিনিসটা কি? ওকে ডান। তাহলে নাইট্রোজেনকে এরা ফিক্স করে, নাইট্রোজেনকে ফিক্স করতে সাহায্য করে সেইখানে। ওকে, এইবারে হচ্ছে কি না, এইখানে আমরা আরো কিছু জিনিস পড়বো, যেমন অ্যাজোলা যেটা একটা জলজ ফান, এবং সাইকাস যেটা আমরা একটা ব্যাক্তবীজি বা জিমনোস্পার্মের একটা এক্সাম্পল দেখছি এখানে, যে ব্যাক্তবীজি, সাইকাস এবং অ্যাজোলা একটা জলজ ফান। এই যে এদের মধ্যে আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে অ্যানাবিনা, সেটা সায়ানোব্যাকটেরিয়া আমরা এখানে দেখলাম। এরা কি করে না, এরা এই কাজটা করে থাকে, মানে এই ধরনের যে মিথজীবী, সেই মিথজীবী যে রাইবোজিয়াম ছাড়াও আরো যে এক্সাম্পল গুলো দেখলাম আমরা, এই ধরনের অ্যাজোলা, সাইকাস, অ্যানাবিনা, এরাও কিন্তু এই কাজটা করে, অর্থাৎ নাইট্রোজেনটাকে ফিক্স করতে সাহায্য করে। বোঝা গেল জিনিসটা কি? এবারে এই যে প্রাকৃতিক উপায়ে বা অণুজীবদের সাহায্যে নাইট্রোজেনের ফিক্সেশন হচ্ছে বায়ুমণ্ডল থেকে। আরেকটা উপায় আছে নাইট্রোজেনকে ফিক্স করার, নাইট্রোজেনকে অন্য একটা পদার্থে তৈরি করা, অন্য একটা ফর্ম দেওয়ার। সেটা কি না, আমরা জানি যে শিল্পজাত আবদ্ধকরণ, মানে শিল্পের মধ্যে কলকারখানাতে রাসায়নিক দ্বারে আমরা কি করতে পারি না, নাইট্রোজেনকে একটা অন্য দ্রব্যে পরিণত করতে পারি, একটা অন্য কোনো একটা পদার্থে তৈরি করে নিতে পারি। তাহলে এখানে একটা প্রসেস আমরা জানি সবাই, খুবই পরিচিত, যেটার নাম হচ্ছে হেবার প্রসেস। এই হেবার প্রসেসে কি হয় না, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা যখন অ্যামোনিয়া তৈরি করতে যাই, তো সেই অ্যামোনিয়া তৈরি করার যে ইনগ্রিডিয়েন্টস, যে আমাদের রিয়েক্টেন্ট, সেইখানে আমরা কি ব্যবহার করি না নাইট্রোজেন ব্যবহার করি এবং হাইড্রোজেন, গ্যাসীয় হাইড্রোজেন ব্যবহার করি। তাদেরকে আয়রন ক্যাটালিস্টের উপর উপস্থিতিতে 500 মোটামুটি 500-400 ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবে সেখানে মলিবডেনাম ক্যাটালিস্ট, এই ধরনের আরো কিছু জিনিস থাকে, প্রোমোটার, তো সেইগুলোর উপস্থিতিতে কি হয়, উচ্চ চাপ ব্যবহার করা হয়। সেইখানে কি হয়, নাইট্রোজেনটা অ্যামোনিয়াতে কনভার্ট হয়, অ্যামোনিয়াতে পরিবর্তন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানেও নাইট্রোজেনটাকে একটা নতুন দ্রব্যে পরিণত করা হচ্ছে, নতুন একটা বিক্রিয়জাত পদার্থে তৈরি করা হচ্ছে। তাহলে এই যে প্রসেস, এইভাবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু নাইট্রোজেনটার আবদ্ধীকরণ ঘটছে। তাহলে তোমাদের যদি একটা পরীক্ষাতে কোশ্চেন আছে যে নাইট্রোজেনকে তোমরা কি কিভাবে আবদ্ধকরণ করবে এবং তার জন্য মার্কস যেটা 3 নাম্বার বা 2 নাম্বার, তাহলে তোমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ এই পদ্ধতিগুলো লিখবে, যে প্রথমে নাইট্রোজেন ফিক্সেশন করা হচ্ছে ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে, তারপরে জীবজী আবদ্ধীকরণ সেই উদাহরণ দেবে, এবং তারপরে কি করবে না, তারপরে তোমরা শিল্পজাত আবদ্ধকরণ দেখাবে। তাহলে এইভাবে কিন্তু সম্পূর্ণ মার্কসটাই তোমরা কিন্তু ক্যারি করতে পারবে খুব পরিষ্কার ভাবে লেখার মাধ্যমে। এক্সাম্পল কিন্তু অবশ্যই লেখার মাধ্যমে, উত্তর যখন লিখবে তার এগেইনস্টে এক্সাম্পল অবশ্যই কিন্তু তোমরা দিও। ওকে, চলো এবারে আমরা যাব
এবারে আমরা যাব একটা ইনফরমেশন এখানে লিখেছি যে আমাদের বডিতে যে নাইট্রোজেন সেটার যে প্রাইমারি যে কাজ সেটা হচ্ছে প্রোটিনে আমাদের জানি প্রোটিন তৈরি করতে সাহায্য করে, কারণ আমাদের প্রোটিন যেটা সেখানে নাইট্রোজেন তাই প্রেজেন্স থাকে, অর্থাৎ নাইট্রোজেন জাতীয় যদি খাই আমরা কিছু খাবার তাহলে সেটা আমাদের প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। ওকে, তাহলে এটা হলো। এবারে এই যে পদ্ধতিটা হচ্ছে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট প্রসেসের আমরা এখানে কথা বলবো, তাদের নিয়ে আলোচনা করব, যেগুলো এত ইম্পর্টেন্ট এবং এত কনফিউজিং সেটা খুব ভালো করে কিন্তু তোমরা খুব কনসেন্ট্রেশন এবং ফোকাসের সাথে দেখো। ওকে, তাহলে প্রথমে হচ্ছে অ্যামোনিফিকেশন, অর্থাৎ অ্যামোনিয়াতে নিয়ে যাচ্ছি, অ্যামোনিয়া তৈরি করছি, অ্যামোনিয়াতে কনভার্ট করে দিচ্ছি। তাহলে এরা কি করছে না, উদ্ভিদ এবং প্রাণীর যে মৃতদেহ, উদ্ভিদ বা প্রাণী যারা মৃতদেহ সেইগুলো প্লাস রেচন পদার্থ, সেই রেচন পদার্থের মধ্যে আমরা জানি নাইট্রোজেন জাতীয় যৌগ থাকে। তাহলে তারা কি করছে না, ব্যাকটেরিয়া, বিভিন্ন ব্যাকটেরিয়া বা ছত্রাকের উপস্থিতিতে তাদের সাহায্যে নিয়ে কি করছে সেটা না অ্যামোনিয়াতে কনভার্ট করে ফেলছে। তাহলে খুব সিম্পল করে দিচ্ছে তোমাদের কাছে বিষয়টা যে স্যার অ্যামোনিফিকেশন মানে কি, সেটাই যে মৃত যে জীব বা উদ্ভিদ আছে তারা বা রেচন পদার্থ সেগুলো কনভার্ট হচ্ছে অ্যামোনিয়াতে, কনভার্ট হচ্ছে। তাহলে মৃত উদ্ভিদ বা প্রাণীর যে জীব দেহ বা তাদের রেচন পদার্থ সেইটা থেকে অ্যামোনিয়াতে নিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে আমাদের অ্যামোনিফিকেশন। এবারে এইটা কে করে না, এটা যারা করে তাদেরকে বলা হয় অ্যামোনোফাইং ব্যাকটেরিয়া। কি বলা হয় না, অ্যামোনোফাইং ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এই ঘটনাটা ঘটে, এই কাজটা সম্পন্ন হয়। তাহলে এইরকম এদের ব্যাকটেরিয়াটার কয়েকটা এক্সাম্পল আমরা দেখব, সেটার নাম হচ্ছে বেসিলাস মাইকোয়েডিস। খুব ইম্পর্টেন্ট একটা নাম, আমি বলছি শুনো, বেসিলাস মাইকোয়েডিস। কি বললাম শুনো ভালো করে, বেসিলাস মাইকোয়েডিস। তাহলে এটা কি না, এটা হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যেটা কি করে না মৃত বা পচা জৈব বস্তু থেকে বা রেচন পদার্থ থেকে তাদেরকে অ্যামোনিয়াতে নিয়ে যায়। তার একটা উদাহরণ, অর্থাৎ অ্যামোনোফাইং ব্যাকটেরিয়ার একটা উদাহরণ যদি তোমাদেরকে বলে পরীক্ষাতে, তাহলে তার নাম কিন্তু ভোলা যাবে না কোনোভাবে, বেসিলাস মাইকোয়েডিস। এটা কিন্তু আমরা মনে রাখবো, বেসিলাস মাইকোয়েডিস। ওকে, এবারে আমরা চলে যাই নাইট্রিফিকেশন। এবারে দেখো বিষয়টা কি, অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে গেছে, তাহলে অ্যামোনিয়া থেকে এবারে আমরা অন্য বিষয়ে, অন্য একটা যৌগে, অন্য একটা পদার্থে তাকে নিয়ে যাব, অর্থাৎ অ্যামোনিয়াকে একটা নতুন স্তরে নিয়ে যাচ্ছি, একটা নতুন যৌগে কনভার্ট করছি। সেটা কি না, সেটা হচ্ছে আমাদের নাইট্রাইট এবং নাইট্রেট জাতীয় যৌগে। তোমরা খুব ভালো করে জানো যে NO3- এটা মানে হচ্ছে নাইট্রেট এবং NO2- এটার মানে হচ্ছে নাইট্রাইট, অর্থাৎ অ্যামোনিয়াকে আমরা নাইট্রাইট এবং নাইট্রেট জাতীয় যৌগে নিয়ে যাচ্ছি। এবং এই যে কাজটা এটাও একটা ব্যাকটেরিয়ার সাহায্যে ঘটে থাকে, যে ব্যাকটেরিয়াটাকে আমরা বলি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যামোনিয়া যেটা তৈরি হয়েছে সেই অ্যামোনিয়াকে আমরা নাইট্রাইট বা নাইট্রেট জাতীয় যৌগে নিয়ে যাচ্ছি, সেই আয়নে কনভার্ট করছি, এবং সেই কনভার্সনটা আমাদের কার হাত ধরে হচ্ছে না, একটা ব্যাকটেরিয়ার হাত ধরে হচ্ছে, একটা অণুজীবের হাত ধরে হচ্ছে, এবং তার নাম হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, রাইট। তাহলে এই যে বিষয়টা আমরা দেখব যে এটাকে বলি নাইট্রিফিকেশন, এবং পদ্ধতিটা যে পদ্ধতিতে এই অ্যামোনিয়াটা নাইট্রেট বা নাইট্রেটে কনভার্ট হয় সেটাকে বলা হয় নাইট্রিফিকেশন। তাহলে অ্যামোনিফিকেশন আলাদা, নাইট্রিফিকেশন আলাদা। স্যার অ্যামোনিফিকেশন কি বললেন না, অ্যামোনিফিকেশন বললেন জৈব বা পচা জৈব বস্তু যেগুলো আছে বা রেচন পদার্থ সেখান থেকে অ্যামোনিয়াতে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। তার নাম হচ্ছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বেসিলাস মাইকোয়েডিস, এবং নাইট্রিফিকেশন যেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রেট এবং নাইট্রাইটে নিয়ে যাওয়ার ঘটনা, এবং এই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম আমরা মনে রাখবো, তাহলে দুটো নাম আমাদেরকে এখানে মনে রাখতে হবে, খুব সাবধানে মনে রাখবো দুটো নাম, একটা হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এ নিয়ে যাচ্ছে, আবার নাইট্রাইট থেকে নাইট্রেটে নিয়ে যাচ্ছে। তাহলে কে না অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে নিয়ে যাচ্ছে না নাইট্রোসোমোনাস, মনে রাখতে হবে নাইট্রোসোমোনাস।
এই যে নাইট্রোসোমোনাস সে কি করছে, অ্যামোনিয়া NH3 কে NO2 অর্থাৎ নাইট্রাইটে নিয়ে যাচ্ছে। নাইট্রোসোমোনাস ব্রেনে একদম ফিক্স করে নাও এটাকে। এবারে হচ্ছে নাইট্রোব্যাক্টার, সেটা কি করছে না, নাইট্রোব্যাক্টর সেই যে নাইট্রাইট, সেই নাইট্রাইট কে নাইট্রেটে কনভার্ট করছে। এই কাজটা সম্পন্ন করছে কে না, একটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে নাইট্রোব্যাক্টর। তাহলে নাইট্রোসোমোনাস কি করে না, নাইট্রোসোমোনাস করে অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে কনভার্ট করতে, নাইট্রোসোমোনাস করে অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে কনভার্ট করতে অর্থাৎ NO2 মাইনাসে। আবার নাইট্রোব্যাক্টার কি করছে না, NO2 মাইনাস থেকে NO3 মাইনাসে নিয়ে যেতে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবারে আমরা লাস্ট যেটা সেটা হচ্ছে, এবারে আমাদেরকে অনেক হলো, অনেক হয়েছে, এবার বলছে নাইট্রোজেন আমাকে ছেড়ে দাও, আমি আবার পরিবেশে ফিরে যেতে চাইছি, আমার এখানে ভালো লাগছে না, আমি পরিবেশে ফিরে যেতে চাই। অর্থাৎ নাইট্রোজেনকে এবারে মুক্তি দেওয়ার সময় চলে এসছে। সেই মুক্তি কার হাত ধরে পাবে না, এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন যে পদ্ধতিটা, সেইটার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এবং সেই যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে সেই কাজটা হবে। এবং সেখানে কি হচ্ছে না, পদ্ধতিটাতে নাইট্রাইট যেটা ছিল সেটার থেকে প্রথমে নাইট্রেট থেকে নাইট্রাইট হবে, অর্থাৎ NO3 থেকে NO2, দেন আবার N2O নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড, তারপরে সেটা নাইট্রোজেন ডাইনাইট্রোজেনে কনভার্ট হচ্ছে। ডাইনাইট্রোজেন মানে হচ্ছে N2, সেটাকে আমরা ডাইনাইট্রোজেন বলি। তো এইভাবে কিন্তু সেটা আবার পরিবেশে ফেরত চলে যাচ্ছে। এবং ডিনাইট্রিফিকেশন যে করছে কাজটা, সেটার এক্সাম্পল আমরা সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, এই ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা সেটাকে করে থাকি। তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার একদম। নাইট্রোজেন ফিক্সেশন সম্পর্কে যা কিছুই কোশ্চেন হোক তোমাদের, আশা করি তোমরা প্রত্যেকেই সেই কোশ্চেন অ্যাটেন্ড করবে। সেটা এমসিকিউ ফরম্যাটে আসুক, বা সেটা ওয়ান ওয়ার্ডে আসুক, বা সেটা ডেসক্রিপটিভে আসুক, যেভাবেই কোশ্চেন আসুক, যে আঙ্গিক থেকেই তোমাদের জিজ্ঞাসা করা হোক, নাইট্রোজেন থেকে, নাইট্রোজেন সাইকেল থেকে, নাইট্রোজেন চক্র থেকে, নাইট্রোজেন ফিক্সেশন থেকে, নাইট্রোজেন আবদ্ধীকরণ থেকে, আশা করি তোমরা সেই কোশ্চেনের উত্তর দিতে পারবে, এই আশা করছি। এবং এইভাবে এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা বিজ্ঞান প্রশস্তি বেঙ্গলি যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে সেটাকে শেয়ার করো। এবং আরো কিছু ইনফরমেশন যে কেমিস্ট্রিতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, ফিজিক্সে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদের এই চ্যানেলটা কিন্তু খুব উপযুক্ত এবং খুবই সাহায্য করবে। ওকে, এবং আরেকটা জিনিস যে তোমরা কমেন্ট সেকশনে এটা সম্পর্কে জানাও, এবং কিভাবে আরো কোন কোন ভিডিও তোমাদের চাই, কোন কোন ভিডিওগুলো তোমাদের বানালে তোমরা বেশি উপকৃত হবে, সেইগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হবে। তো আর এই কথা বলে আমি আমার আজকের যে লেকচার সেটা শেষ করছি। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে, এবং আমরা খুব দ্রুততার সাথে আমরা নেক্সট লেকচারে আবার দেখা হবে। ততক্ষণ আমরা খুব ভালো করে পড়াশোনা করবো, ওকে, এবং নিজেদেরকে সুস্থ রাখবো, অ্যাক্টিভ রাখবো। ওকে, বাই এন্ড টেক কেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, বাই।